আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি একেবারে ম্যাচের সবচেয়ে বেস্ট মোমেন্ট আমার কাছে যেটা লেগেছে সেখানে চলে আসতে চাই, সেটা হচ্ছে লিওনেল মেসির দ্বিতীয় গোলটা, যেটা আনহেল ডিমারিয়া ক্রিয়েট করেছেন। ডিমারিয়ার আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা পাস থেকে লিওনেল মেসির অসাধারণ একটা গোল। কেন একেবারে শুরুতে এই মোমেন্টের কথা বলছি, ডিমারিয়া পাসটা আসলে কোন জায়গা থেকে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সেটা যদি আপনি বারবার নানা অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, এবং নিঃসন্দেহে অলরেডি বুঝেছেন অনেকেই এই জিনিসটা, আমি নিজেও জানি, কারণ ম্যাজিক্যাল এই টাইপের মোমেন্টগুলো মেসি ডিমারিয়ার কাছ থেকে আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আউট অফ নো হেয়ার, যেখানে আসলে ডিফেন্সটা ভাঙার মতো কোনো রকমের পাস ক্রিয়েট করা অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে পসিবল না, সেক্ষেত্রে ডিমারিয়া কি করলেন, বলটা নিয়ে একটু পেছনের দিকে সরালেন, তারপরে বুটের ফ্রন্টাল এবং আউটার সাইডটা ইউজ করে এমন একটা পাস দিলেন, ওই মোমেন্টে ওই পাসটা যে ওভাবে আসছে কারো পক্ষে কল্পনা করাও পসিবল না। এবং আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত ডিমারিয়া মাঠে ছিলেন না ততক্ষণ পর্যন্ত ফাইনাল থার্ডে আর্জেন্টিনা এই টাইপের ক্রিয়েটিভিটি, এই যে একেবারে হুট করে কোনো একটা কিছু ক্রিয়েট করা, এটার একটা সমস্যায় ভুগছিল। লিওনেল মেসি যথেষ্ট পরিমাণ এই ম্যাচে উপরে উঠে এসে খেলেছেন, খুব একটা বেশি প্লে মেকিং করতে যাননি, একটু রিল্যাক্সে খেলেছেন। মিসিং পয়েন্ট মাঠের মধ্যে একটা জিনিসই ছিল, ওই যে কোনো একটা কিছু ক্রিয়েট করা। ডিমারিয়া মাঠে নামার পরে 28 মিনিটের পারফরমেন্সে সেটা এত বেশি করে আর্জেন্টিনা পেয়েছে যে শেষ পর্যন্ত চান্সেসগুলো কাজে লাগাতে পারলে স্কোর লাইনটা শেষ পর্যন্ত 4-1 নয় 5-1, এমনকি 6-1ও হতে পারত। একেবারে শুরু থেকে শুরু করি, আর্জেন্টিনা একটা নার্ভি স্টার্ট করেছে। অনেক ম্যাচের পরে দেখলাম শুরুর দিকে আর্জেন্টিনার ডিফেন্সকে কিছুটা হলেও নড়বড়ে বলে মনে হয়েছে, যে গোলটা আসলে গুয়েতেমালা পেয়েছে মাত্র 4র্থ মিনিটে, সেখানে অনেক বেশি করে আনলাকি ছিলেন লিজান্দ্রো মার্টিনেজ, বলটা আর্জেন্টিন ডিফেন্স ক্লিয়ার করতে পারেনি, সে জায়গা থেকে গোল খাওয়াটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এছাড়া কোনো কিছু মনে হয়নি। তবে খুব একটা বেশিক্ষণ আর্জেন্টিনাকে অপেক্ষাও করতে হয়নি, লিওনেল মেসিকে রীতিমতো একটা গোল গিফট করেছেন প্রতিপক্ষ গোলকিপার লিও মেসি, সেটা সাদরে গ্রহণও করেছেন। তারপর আর্জেন্টিনাকে অনেকক্ষণ ধরে স্ট্রাগল করতে দেখলাম। স্ট্রাগল বলতে এটা বোঝাচ্ছি না যে আর্জেন্টিনা অনেক বেশি করে ডিফেন্ড করেছে বা তারা অনেক বেশি চাপে ছিল। আমার কাছে এই পিরিয়ডটা মনে হয় আর্জেন্টিনা ডিডেন্ট ক্রিয়েট মাচ, অর্থাৎ খুব একটা বেশি ফাইনাল থার্ডে তারা ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারেনি। মিডফিল্ডে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, লো চেলসোরা ভালোই করেছেন, তবে এখানে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যেমন লিয়ান্দ্রো পারাদেস নামার পরে যেটা একেবারে স্পেসিফিক ছিল, এই ম্যাচে সেই জিনিসটা স্পেসিফিক ছিল না। ভ্যালেন্টিন কার্বনে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, সেই জিনিসটা বলা চলে। লাউতারো মার্টিনেজও জোড়া গোল করেছেন, তবে ফাইনাল থার্ডে কার্বনে লাউতারো মার্টিনেজরা লিওনেল মেসির সঙ্গে সেভাবে আসলে কানেক্ট করতে পারছিলেন না। এক্ষেত্রে একটা জিনিস একেবারে না বললেই নয়, লিওনেল মেসি 1-to-1 খেলতে পছন্দ করেন, বলটা একটা প্লেয়ারকে দিয়ে ডিবক্সের মধ্যে ঢুকতে পছন্দ করেন। তবে এই সময়টা গুয়েতেমালা যে জিনিসটা সবচেয়ে বেটার করেছে সেটা হচ্ছে পিচের একেবারে মাঝামাঝি, অর্থাৎ সেন্ট্রাল জায়গায় আর্জেন্টিন প্লেয়ারদেরকে 8-60 ভাবে বেঁধে ফেলেছে, অর্থাৎ দুই উইংয়ে আর্জেন্টিনা খুব একটা বেশি উইড পাচ্ছিল না, এবং উইড ক্রিয়েট করার চেষ্টাটাও স্কালোনির এই দলটা তখন করছিল না। একেবারে কনসেন্ট্রেশনটা ছিল লিওনেল মেসি সেন্ট্রাল জায়গা থেকে কি করবেন, তাই অধিকাংশ প্লেয়ার একেবারে সেন্ট্রাল জায়গায় নিয়ে এসে এই সময়টাতে গুয়েতেমালা আর্জেন্টিনাকে ভালোভাবে রুখিয়ে দিয়েছে। ওই যে এই ক্রিয়েটিভিটির কথা বলছি, এমন রকমের সিচুয়েশনে আপনার এমন একটা পাস দরকার হয়, যেটা আনহেল ডিমারিয়া লিওনেল মেসির সেকেন্ড গোলটার ক্ষেত্রে করেছেন, কিংবা এনজো ফার্নান্দেস লাউতারো মার্টিনেজের সেকেন্ড গোলটার ক্ষেত্রে লিওনেল মেসিকে দুর্দান্ত যে পাসটা দিয়েছেন ওভার দ্য টপ, সে জিনিসটাই মিসিং ছিল। এটা নিয়ে লিওনেল স্কালোনির আরও বেটার কাজ করা উচিত, বিশেষ করে একাদশে যখন আপনার লো চেলসো, ম্যাক অ্যালিস্টারের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার আছেন, তখন ফাইনাল থার্ডে পিচের একেবারে মাঝখানে আটকে না থেকে আরও ভিন্ন অ্যাপ্রোচে ট্রাই করা যেতে পারত। সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করার সুযোগ দেখছি। দ্বিতীয় গোলটা এসেছে ভ্যালেন্টিন কার্বনির সৌজন্যে, তাকে ডিবক্সের মধ্যে ফাউল করার পরে লিওনেল মেসি আরও একবার নিঃস্বার্থভাবে পেনাল্টিটা নিলেন না। যদি নিতেন তাহলে লিওনেল মেসির হ্যাটট্রিকটা পূর্ণ হতো। তবে আমরা সকলেই জানি লিও মেসির জন্য এসব হ্যাটট্রিক ফ্যাটট্রিক কোনো কিছু ম্যাটার করে না, যেটা অনেক বেশি করে ম্যাটার করে সেটা হচ্ছে এই মুহূর্তে তার নাম্বার 9-এর একেবারে আত্মবিশ্বাসে ফেরা। লাউতারো মার্টিনেজ ওই গোলটার পরে 66তম মিনিটের সময় একেবারে ট্যাপিন একটা সুযোগ পেয়েছেন, ওই যে এনজো ফার্নান্দেসের কথা বললাম, একেবারে সাবলাইম একটা পাস ছিল, সেখান থেকে লিও মেসি আরও একবার নিঃস্বার্থভাবে লাউতারোকে দিয়ে গোল করেছেন। এবং তারপরে আমরা ম্যাচের সেরা মুহূর্ত আনহেল ডিমারিয়ার সেই আর্টিস্টিক, চোখ ধাঁধানো, চোখের শান্তি মনের শান্তি টাইপের পাস, এবং সেখান থেকে লিওনেল মেসি চিরচেনা ভিনটেজ ক্লাসিক্যাল চিপ সেই ফিনিশিং। স্কোর লাইনটা 4-1 হওয়া মানে স্কালোনির রেজাল্টটাকে অনেক পজিটিভলি নেবেন। শুরুটা বাম্পি হলো, শেষের দিকে এসে আর্জেন্টিনার ফিনিশিংটা অনেক ভালো করেছে। বদলি হিসেবে নেমে রড্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পারাদেসের পারফরমেন্সটা অ্যাকনলেজ করতে চাই। আমার কাছে একটাই নেগেটিভ ব্যাপার বলে মনে হয়েছে, হুলিয়ান আলভারেজের একটা গোল পাওয়া উচিত ছিল ম্যাচের 71 থেকে 72 মিনিটের সময়। একটা সুযোগ পেয়েছিলেন, বাপায়ের একটা শটও নিয়েছিলেন, তবে গোলকিপার সেটা সেভ করেন। তবে এই টাইপের হাফ চান্সেসগুলো হুলিয়ান আলভারেজের নেওয়া উচিত, যে কোনো নাম্বার 9-এর নেওয়া উচিত।
আলাদা করে ভ্যালেন্তিন কার্বনি প্রসঙ্গটা আরও একবার টেনে আনবো। বেশ কয়েকটা গ্লিমস কিন্তু দেখিয়েছেন তার স্কিলের, তবে ভ্যালেন্তিন কার্বনি এই ম্যাচে যখন প্রতিপক্ষ একেবারে বাস পার্কিং ডিফেন্ড করে তখন কিভাবে মুভমেন্ট করতে হয় সেটা আনহেল ডিমারিয়ার কাছ থেকে শিখতে পারেন। ডিমারিয়া শুধুমাত্র যে রাইট সাইডে উইং ঘেসে মুভ করেছেন সেটা নয়, দরকার প্রয়োজনে অনেক সময় জায়গাটা সুইচ করেছেন, অনেক সময় অনেক স্পিড ইনজেক্ট করেছেন, অনেক সময় গেমটাকে অনেক বেশি করে স্লো করেছেন। ভ্যালেন্তিন কার্বনির এই জিনিসগুলো আস্তে আস্তে শেখা উচিত, আশা করছি তিনি শিখবেন। আরও একটা ভালো মানের ট্যালেন্ট, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ডিমারিয়া অসাধারণ একটা বাইসাইকেল কিন্তু কিক অ্যাটেম্প্ট করেছিলেন, যেটা গোলকিপার সেভ করে ফেলেছেন। না হলে ডিমারিয়াকে কেন্দ্র করে আরও অনেক কিছু বলার থাকতো। ডিফেন্সিভলি আর্জেন্টিনা এই ম্যাচও ভালো পারফরমেন্স দিয়েছে বলা চলে। লেফট ব্যাক পজিশনে নিকো গনজালেস বারবার ওঠানামা করেছেন। আমি জানি হাইলাইটস কিংবা এমনকি খেলার মধ্যে অনেকে এই জিনিসগুলো ফলো করে না। আলাদা করে নিকো গনজালেসের রানগুলো যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা কিছুটা হলো বোঝাতে পারতাম কেন স্কালোনি এই প্লেয়ারটার মুভমেন্টটার এত বড় ফ্যান যে লেফট ব্যাক পজিশনেও তাকে খেলাচ্ছেন। অবশ্য নেগেটিভ সাইডও আছে, বরাবরের মতো একটা গোল মিস করেছেন। গনজালেসের ক্ষেত্রে ফাইনাল থার্ডে আসলেই সকল কিছু গুবলেট পাকিয়ে ফেলেন, এ কথাটাও সত্য। খুবই একটা ক্রিটিক্যাল সমস্যা আমি নিজেও আছি এই প্লেয়ারটাকে কেন্দ্র করে আসলে কিভাবে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করব। শেষের দিকে এসে আলেহান্দ্রো গার্নাচোকে আশা করেছিলাম স্কালোনি বরাবর আমাদেরকে এই ব্যাপারগুলোতে হতাশ করেন। একই সঙ্গে গনজালো মন্তিয়ান, লুকাস মার্টিনেস, কুয়ার্তা দুজনকে না নামিয়ে তিনজনের ডিফেন্স লাইনে চলে গিয়ে ফাইনাল থার্ডে আলেহান্দ্রো গার্নাচোকে নামিয়ে এক্সট্রা একটা গিয়ার পুশ করতে পারতেন। তবে স্কালোনির জন্য এই ম্যাচগুলো ভালোভাবে শেষ করা, বিশেষ করে যতটা সম্ভব কম গোল খেয়ে শেষ করাটা হয়তোবা ইম্পর্টেন্ট। গার্নাচোকে দেখতে পারলে ভালো লাগতো, তবে স্কালোনি কেন নামাননি সে পয়েন্টটাও বুঝতে পারছি। সব মিলে কোপার প্রস্তুতি বেশ ভালোভাবে হলো। কোপার প্রস্তুতি শেষে একটা কথা আরও একবার বলবো, গতকাল বা পরশু দিনও একটা ভিডিওতে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। দিন শেষে এটা মেসি মারিয়ার আর্জেন্টিনা, এবারের কোপা আমেরিকাতেও সবচেয়ে বড় ফ্যাক্টর এই মেসি ডি মারিয়াই হবেন। ধন্যবাদ সবাইকে।